তুমি কখনো বাইকে উঠবা না, কখনো তুমি বাইক ধরবা না, কখনো তুমি বাইকে চড়বা না, কখনো তুমি বাইক কেনার কথাও বলবা না। হে ব্রিয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছে। ভিডিও শুরুতে যে কথাগুলো বললাম সেই কথাগুলো কে বললো, মূলত কেন বললো সেটা অবশ্যই ক্লিয়ার করবো। তার আগে এটা বলে রাখি যে ভিডিওটা আমার বেশ কিছুদিন আগে, যখন বাংলাদেশ ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিল, ঠিক তার কিছুদিন পরে আমি আমার বন্ধু শাকিলের বাইকে করে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাই হোক, আমরা যখন বাসা থেকে বের হলাম তখন ঠিক পুরন্ত বিকেল, আর বেশ ভালো লাগতেছিল যে বাইকে করে কুমিল্লা যাচ্ছি। আর যেতে যেতে যখন আমরা 14 গ্রাম পর্যন্ত গেলাম তখন দেখে এক বিশাল জ্যাম লেগে আছে। আমাদের বাইক থাকাতে বেশ সুবিধা হলো, আমরা জ্যামের মাঝখানে চিপা চাপা দিয়ে চলে আসলাম একদম সামনের দিকে। আর সামনে এসে যা দেখলাম সেটা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দেখলাম যে দুই দলের মধ্যে বেশ দাওয়া পাল্টা দেওয়া চলতেছে, অর্থাৎ দুই দলের মধ্যে বেশ ফাইটিং হচ্ছে, তাও আবার রাস্তার মাঝখানে, যার কারণে গাড়ি চলাচল করতে পারতেছে না। যাই হোক, তারা ফাইটিং করুক, সেই অধিকার তাদের আছে। তো আমরা যেহেতু কুমিল্লা যেতে হবে সেই জন্য আমাদেরকে বিকল্প ওয়ে খুঁজতে হবে। তো আমি আমার বন্ধু শাকিলকে বললাম, চলো আমরা এখানে দাঁড়িয়ে থাকাটা আমাদের একদমই ঠিক হবে না, আমরা লোকাল রাস্তা দিয়ে এই এরিয়াটা পার হয়ে যাই। তারপর আমরা লোকাল রাস্তা দিয়ে, অর্থাৎ গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য ভরা মনোমুগ্ধকর পরিবেশের মধ্য দিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। আর আমি এক নিমেষে প্রাকৃতির মাঝে হারিয়ে গেলাম। বেশ কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ফাইনালি চলে আসলাম আবারও হাইওয়ে রোডে। আর এখানে একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, আজকে শুধুমাত্র বাইক থাকার কারণে আমরা সেই বিপর্যয় রাস্তাটি অতিক্রম করতে পেরেছি। তো আমি আমার সেই লোককে বলতে চাই যে লোক আমাকে বাইক কিনতে নিষেধ করেছে, দেখো আমরা সেই দিন বাইক থাকার কারণে খুব সুন্দরভাবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পেরেছি। এবার তো একটু বোঝার চেষ্টা করো বাইক কেনার সুবিধাটা কি। তো আমরা যখন কুমিল্লার কাছাকাছি চলে আসি ঠিক তখন সন্ধ্যা হয়ে যায়, আর এই সন্ধ্যাবেলার দৃশ্যটা আমাকে আবারও উৎফুল্ল করে তুলে। এভাবে আমি মাঝে মাঝে প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে ফেলি। তো যাই হোক, দেখতে দেখতে আমরা কুমিল্লা কান্দিরপাড় চলে আসলাম, অর্থাৎ শাকিল আমাকে এখানে নামিয়ে দিয়ে সে তার বাসায় চলে গেল, আর আমি হাঁটতে হাঁটতে কুমিল্লা টাউন হলের দিকে চলে আসলাম। তো এখানে বেশ কিছু চটপটি এবং হালিমের দোকান রয়েছে। মনে মনে ভাবতেছি হালিম খাবো, কিন্তু কোন দোকান থেকে খাবো সেটাই ডিসাইড করতে পারতেছিলাম না। পরক্ষণে এক দোকানদার বলতেছে, বসেন, হালিম আছে, হালিম ভালো হবে। দেন একটা হালিম অর্ডার করে দিলাম, এন্ড হালিমটা খেয়ে বেশ ভালো লাগলো। এন্ড খাওয়া শেষে দোকানদারকে বাটিটা দিয়ে দিলাম। তারপরে আমি এখানে অনেকক্ষণ বসেছিলাম, কারণ আমি সেই লোকের জন্য অপেক্ষা করতেছিলাম যে লোক আমাকে বাইক কিনতে সবসময় নিষেধ করে। বাইক কিনতে নিষেধ করলেও জামা কাপড় কিনতে তো আর নিষেধ করে না, সেই জন্য ভাবলাম আজকে তাকে নিয়ে শপিং করতে যাব। তো যাই হোক, সে যখন আসলো তাকে নিয়ে একটা শপিং মলে চলে আসলো। তো এখানে সে আমার জন্য একটা টি শার্ট খুঁজতেছে, খুঁজতে খুঁজতে অনেকক্ষণ খুঁজলো কিন্তু কোনো টি শার্টই পছন্দ হলো না। তো আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম আর ভাবলাম অন্য অন্য মার্কেট গুলোতে যাবো। এর মাঝে চোখে পড়ে দোতলার উপর চাচার চটপটি ও ফুচকা দোকান। তো আমরা চাচার ফুচকা খাওয়ার জন্য দোতলার উপরে উঠতে থাকি। উঠতে উঠতে ফাইনালি চাচার ফুচকা দোকানে চলে আসলাম। এই হচ্ছে গিয়ে চাচার ফুচকা দোকান। পুরো দোকানের মধ্যে ফুচকা এবং চটপটির ব্যানার লাগিয়ে রেখেছে, যেন মানুষ ব্যানার ছবি দেখে লোভ সামলাতে না পেরে চাচার দোকানে চলে আসে। তো যাই হোক, আমরা দুইজন দুইটা ফুচকা অর্ডার দিয়ে বসে বসে গল্প করতেছিলাম। তো গল্প করতে করতে আমাদের ফুচকা চলে আসলো। ফুচকা আসার সাথে সাথে আমি টকটা একটু টেস্ট করে নিলাম। আসলে টকটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। তো এবার একটা ফুচকা খেয়ে দেখলাম মোটামুটি ঠিক আছে, তেমন একটা খারাপ না। তো ফুচকাটা খেয়ে চলে আসলাম কুমিল্লার বিখ্যাত শপিং মল প্ল্যানেট এসআরে। আমরা প্ল্যানেট এসআরে দোতলায় যাবো, সেজন্য আমরা লিফটে উঠে গেলাম, কারণ দোতলাতে মূলত জেন্টসের কালেকশন গুলো পাওয়া যায়। তো আমি আর আমার সেই লোক অনেকগুলো দোকান ঘুরে ঘুরে অনেকগুলো টি শার্ট দেখলাম, কিন্তু কোনো টি শার্টই আমাদের পছন্দ হচ্ছিল না। আর সবসময় আমাদের সাথে এমনই হয়, যখন কোনো কিছু কিনতে যায় তখন সহজে কোনো কিছুই পছন্দ হয় না। আর এরকম সিঁড়ি লিফট গুলোতে চড়তে আমার ভীষণ ভালো লাগে, তাই এখানে একটা ভিডিও শট নিয়ে নিলাম। আমার মতো কার কার সিঁড়ি লিফটে চড়তে ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো দেখতে দেখতে আমার কাছে এই ব্ল্যাক টি শার্টটা বেশ ভালো লেগে যায়। মূলত আমি একদম ব্ল্যাক লাভার, সেজন্য এই ব্ল্যাক টি শার্টটা গায়ে দিয়ে দেখতেছিলাম। দেন গায়ে দেওয়ার পরে আমার কাছে বেশ কমফোর্টেবল ফিল হচ্ছিল, আর আমার কাছে মনে হয় ব্ল্যাক যে কোনো কিছুই আমাকে বেশ ভালো মানায়। এখন আপনারাই জানিয়ে দেন আমাকে এই ব্ল্যাক টি শার্টটা কেমন লাগছে। যাই হোক, এখন একটা দুঃখের কথা শেয়ার করি, যেও অনেক খোঁজাখুঁজির পরে একটা টি শার্ট পছন্দ করলাম, কিন্তু সেই টি শার্টটাই কিনতে পারলাম না, কারণ দামে বনিবনা না হওয়ার কারণে প্ল্যানেট এসআর থেকে বেরিয়ে পড়লাম। আর এখন আমরা চলে যাচ্ছি কুমিল্লা খন্দকার হক টাওয়ারের দিকে। আর এটাও কুমিল্লার মধ্যে বেশ নাম করা একটা মার্কেট। যেহেতু আমরা খন্দকার মার্কেটের সামনে চলে আসলাম, আর আমাদেরকে এখানেও দোতলার উপরে উঠতে হবে, সেজন্য এখানেও সিঁড়ি লিফট গুলো দেওয়া আছে। তো যাই হোক, এখানেও অনেকক্ষণ ঘুরাঘুরি করলাম, কিন্তু এখানেও একটা টি শার্টও পছন্দ হয়নি। যখন অনেকক্ষণ ঘুরাঘুরি করতে করতে টায়ার্ড হয়ে গেলাম, তখন মার্কেট থেকে বেরিয়ে এক আইসক্রিম আলাকে দেখলাম, আর ছটা চট দুজনের জন্য দুইটা আইসক্রিম নিয়ে নিলাম। আইসক্রিমটা খেয়ে আমরা একটা অটোতে উঠে পড়লাম, কারণ দেখতে দেখতে অনেক রাত হয়ে গেল, সেজন্য ভাবলাম আজকের জন্য বাসায় চলে যাই, প্রয়োজনে অন্য কোনো দিন অন্য কোনো সময় আবার আসবো। আর এই অটো দিয়ে আমরা কান্দিরপাড় থেকে চকবাজার চলে আসি। চকবাজার এসে আমরা 1 কেজি ড্রাগন ফল নিয়ে নিলাম, তার নাকি ড্রাগন ফল খেতে খুব ইচ্ছা করতেছে, আর সে নিজে হাতে দেখে দেখে ড্রাগন ফলগুলো নিচ্ছিল। আর এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগে। সে সবসময় যে কোনো জিনিস নেওয়ার আগে খুব ভালোভাবে দেখে শুনে নেওয়ার চেষ্টা করে, কারণ অনেক সময় দোকানদার সুযোগ বুঝে আমাদেরকে ঠকিয়ে দেয়। তাই আমি আপনাদেরকে রিকমেন্ডেশন করবো, অবশ্যই যে কোনো জিনিস নেওয়ার আগে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন। তো যাই হোক, ফাইনালি বাসায় যাওয়ার জন্য আমরা একটা অটোতে উঠে পড়লাম। আর হ্যাঁ, পরের দিন সকালবেলা ঠিক 8টা বাজে আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়লাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আর আমার বন্ধু শাকিলকে কল দিয়ে বললাম বাইক নিয়ে আসার জন্য, কারণ সেই জায়গায় যাওয়ার জন্য বাইকটা আমাদের বেশ হেল্পফুল হবে। তবে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা এই ভিডিওতে ক্লিয়ার করা পসিবল না। যদি পসিবল হয় তবে অন্য কোনো ভিডিওতে অবশ্যই ক্লিয়ার করব। তো ভিডিও শুরুতে যে কথাগুলো বললাম সেই কথাগুলো কে আমাকে বললো এতক্ষণে অবশ্যই আপনারা বুঝে গেছেন। মূলত সে অনেক বেশি ভয় পায়, কারণ বাইক অ্যাক্সিডেন্ট খুব বেশি ডেঞ্জারাস হয়। তবে আমার কাছে মনে হয় যারা বেপরোয়াভাবে বাইক চালায় তারা বেশি অ্যাক্সিডেন্ট হয়। আর আমার সবচেয়ে বড় মূল কথা হচ্ছে, ঘটে যাওয়া ঘটনার মধ্যে আমাদের কারোরই হাত থাকে না। আমরা
যতই সেফটি ইউজ করি না কেন আমাদের কপালে যা আছে তা তো হবেই। তাই বলে আমরা সেফটি ইউজ করবো না তা কিন্তু না, অবশ্যই আমরা সেফটি ইউজ করব। তো এভাবে আমি অনেক কথা বলে তাকে কনভিন্স করার চেষ্টা করতেছি, কিন্তু কোনোভাবে তাকে কনভিন্স করতে পারতেছি না। এখন আপনারাই বলেন একটা ছেলের সবচেয়ে বড় ইমোশনটা কি? অবশ্যই একটা বাইক। আমার জানা মতে প্রতিটা ছেলে চায় তার একটা বাইক থাকে। আমি তাকে এই ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করব আমাকে বাইক কেনার অনুমতি দিয়ে দাও, আর ধীরে ধীরে আমি টাকা জমিয়ে খুব শীঘ্রই একটা বাইক কিনে নিব, আর আপনারাও আমার হয়ে বাইক কেনার সাপোর্টটা দিয়ে যাবেন। তো যাই হোক, আজকের মতো ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।